বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো? আমি তো সবসময় ভালো থাকি এবং ভালো থাকার দলে। আশা করি যারা আমাকে দেখছে এবং শুনছো, যে সকল শিক্ষার্থী, অভিভাবক এবং অন্যান্য যারা দেখছেন এবং শুনছেন, সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, সেই সাথে দোয়া, অর্থাৎ আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনাদের কাছে আমরাও দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনার জন্য অনলাইনে এসেছি। আজকের অনলাইন ক্লাসের বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে। তো আমরা যে ক্লাসটি আজকে নিব, নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র। এই নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি লেসন, একটি পাঠ নিয়ে আজকে আমরা আলোচনা করি। তো বিষয়টা হচ্ছে মাকে মেরে ঝিকে মেরে বউকে শেখানো। গ্রাম বাংলায় একটি প্রবাদ আছে যে ঝিকে মেরে বউকে শেখানো। আবার কথার, যে কোনো একটা কথার গুরুত্ব, অর্থ সবসময় একরকম হয় না। এমন অনেক কথা আছে, একটি কথা বলে হাজারো কথার সৃষ্টি করা যায়, যে কথাটিকে আমরা ম্যাজিক বাক্য হিসেবে বলতে পারি। তো বলেছিলাম যে ঝিকে মেরে বউকে শেখানো মানে কি? একজনকে আঘাত করে একজনকে দেখিয়ে আরেকজনকে শিক্ষা দেওয়া, যে এটা এইভাবে না এইভাবে হবে। তো আজকের আলোচ্য বিষয়টিও ঠিক কিছুটা ঝিকে মেরে বউকে শেখানোর মতো। কারণ আজকের যে গল্প নিয়ে আমরা আলোচনা করব, সেই আলোচনার সর্বশেষ বাক্যটা একটি বাক্যের মধ্যে হাজার হাজার বাক্যের অনুশোচনা, চিন্তা প্রবেশ করিয়ে দিয়েছেন লেখক। তো যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তারা এতক্ষণে বুঝে যাওয়ার কথা যে আজকের আলোচনার বিষয়টা কি। যারা বুঝতে পেরেছেন তাদেরকে ধন্যবাদ, যারা বুঝতে পারেননি তাদেরকেও ধন্যবাদ। কারণ বুঝতে না পারার কারণেই আমরা শিখতে এসেছি। যারা শিখতে চায়, যদি সে বুঝেই ফেলে, তাহলে তো শিখতে পারবে না। তো না বুঝলে স্যার তো সমস্যা না, বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। অধ্যয়ন, শিক্ষা অর্জন, জ্ঞান অর্জন মানে হচ্ছে কোনো একটা বিষয় গভীরভাবে বিশ্লেষণ করে বুঝে উপলব্ধি করা। তো আমাদের আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে নিম গাছ। নিম গাছ, নিম গাছ, নিম গাছকে নিয়ে আমরা আলোচনা করব। এখন নিম গাছকে নিয়ে কেন আলোচনা করব? আসলে আমাদের গল্পের নামটাই হচ্ছে নিম গাছ এবং গল্পটাই নিম গাছ কেন্দ্রিক। সুতরাং আমাদের আলোচনা করতে হবে নিম গাছকে নিয়ে। এই যে নিম গাছ, এত গাছের মধ্যে নিম গাছকে নিয়ে কেন আলোচনা? আসলে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে গাছ, প্রকৃতি, মানুষ এবং অন্যান্য প্রাণী জীবনে ব্যাপকভাবে ভূমিকা পালন করে আসছে। গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যদি কিয়ামত সংঘটিত হওয়ার সময় হয়ে যায়, এখনই কিয়ামত হয়ে যাচ্ছে, এরকম যদি হয়, তোমার হাতে যদি একটা গাছ থাকে, তুমি গাছটাকে কি করো? রোপণ করে দাও। গাছের গুরুত্ব অপরিসীম। আমাজানকে বলা হয় পৃথিবীর ফুসফুস। অবশ্য মানব জাতির
ধ্বংসাত্মক ক্রিয়াকলাপের কারণে, মানব জাতির উচ্চাভিলাষের কারণে প্রকৃতি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, গাছপালাও ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। আমরা দেখি নির্বিচারে বন জঙ্গল কেটে গাছ উজাড় করা হচ্ছে, গাছ কেটে সব সাফ করা হচ্ছে। এক সময় বাংলাদেশ টেলিভিশনে একটা অ্যাড দিত, অ্যাডভার্টাইজমেন্ট প্রচার করা হতো। এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল যে ওই মিয়ারা, আমি আর আপনাকে ওষুধ দিতে পারবো না, কারণ আমি ওষুধ দিই গাছ দেয়া, গাছ নাই আমার ওষুধ নেই। ঔষধি গুণাগুণ সম্পূর্ণ ভেষজ উদ্ভিদ বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চিকিৎসা বিজ্ঞানে, এবং চিকিৎসা বিজ্ঞানে এই ভেষজ উদ্ভিদের বিকল্প কিছু নেই। তো আসলে আমরা যখন প্রকৃতি থেকে দূরে সরে আসছি, প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করছি, তখন প্রকৃতি আমাদেরকে এটা আবার দ্বিগুণ, তিনগুণ, চারগুণ আকারে ফিরিয়ে দিচ্ছে। যেমন পৃথিবী এখন গ্লোবাল ওয়ার্মিং, উষ্ণায়নের যাত্রাকলে পড়ে গেছে। গ্রিন হাউস প্রতিক্রিয়ার মধ্যে পৃথিবীর পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে, অর্থাৎ প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড, কার্বন নিঃসরণ করার কারণে আমরা কী করতেছি, প্রতিনিয়ত পরিবেশের ধ্বংস করতেছি। ওজোন স্তর, পৃথিবীর ওজোন স্তরটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। প্রতিবেগুনি রশ্মি মানব দেহে এসে ক্ষতিকর প্রভাব বিস্তার করছে। গাছপালা ধ্বংস হয়ে যাওয়ার কারণে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর 2 মেরুতে যে বরফখণ্ড ছিল, এই বরফখণ্ডগুলো কি হচ্ছে, পানিতে গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়িয়েছে। যখন এই পরিবেশ তৈরি হচ্ছে, তখন পৃথিবীর বিভিন্ন নিম্নাঞ্চল পানির নিচে চলে যাওয়ার সম্ভাবনা হচ্ছে। পৃথিবীতে মরুকরণের সম্ভাবনা তৈরি হয়েছে, এবং প্রকৃতিতে একটা পালাবদল ঘটছে। আমরা এখন বাংলাদেশ যে ষড়ঋতুর দেশ, বাংলাদেশের এই ষড়ঋতু আস্তে আস্তে কমে 2, 3 অথবা 4 ঋতুতে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ আমরা গ্রীষ্ম, বর্ষা আর শীত, এই 3টা ঋতুর অস্তিত্ব খুব ভালোভাবে টের পাই। গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, বসন্ত, বসন্ত ঋতুটাও টের পাওয়া যায়। অন্যান্য ঋতুগুলা হারিয়ে যাওয়ার পথে আছে। এ থেকে বাঁচার উপায় হচ্ছে বেশি বেশি গাছ লাগানো। বর্তমান মুজিব বর্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। আমরা শিক্ষার্থীবৃন্দের উদ্দেশ্যে এবং অভিভাবকের উদ্দেশ্যে বলি, আপনারাও বেশি বেশি গাছ লাগান। কারণ গাছ আমাদেরকে আলো দিয়ে, ছায়া দিয়ে, খাদ্য দিয়ে আমাদের নানা উপকার করে থাকে। গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। আর যদি হয় নিম গাছ, তাহলে তো কথাই নেই। একবিংশ শতাব্দীর সবচাইতে বড় ভূমিকা পালনকারী গাছ হচ্ছে নিম গাছ। একবিংশ শতাব্দীর গাছ হচ্ছে নিম গাছ। এখন নিম গাছের কি কি উপকারিতা, ভেষজ উদ্ভিদ বিজ্ঞানীগণ নিম গাছের যে উপকারিতার কথা আমাদেরকে তুলে ধরেছে, সেগুলো হচ্ছে নিম গাছ খোস পাসরা অব্যর্থ মহা ঔষধ। অর্থাৎ শরীরের মধ্যে যদি খোস পাসরা হয়, নিম গাছ পাতা এগুলো যদি আমরা বেটে শরীরে ব্যবহার করি, তাহলে সেই নিম গাছের পাতা বেটে ব্যবহার করার কারণে, নিম গাছের পাতা বেটে ব্যবহার করার কারণে সেই চর্মরোগ ভালো হয়ে যাবে, খোস পাসরা ভালো হয়ে যাবে। নিম গাছের ডাল, নিম গাছের একটা অংশ, নিম গাছের ডাল কেটে যদি আমরা মাজন হিসেবে দাঁত মাজার কাজে ব্যবহার করি, তাহলে সেইটা খুবই উপকারী একটা ফল আমাদেরকে দেয়।
নিম গাছের হাওয়া ভালো, উপকারী। যদি নিম গাছ বাড়ির দক্ষিণ দিকে লাগানো হয় তাহলে বাড়ির মধ্যে হাজার রোগ বালাই প্রবেশ করতে পারে না। নিম গাছ অনেকে ভেজে খায়, তেলের মাধ্যমে ভেজে খায়, ঘিয়ে ভেজে খায়। নিম গাছ আর নিম পাতার সাবান আমরা এখন দেখতে পাই, নিম সাবান। এই নিম গাছের উপকারিতার কথা আর বলে শেষ করা যায়। কচি পাতাগুলো অনেকে চিবিয়ে খায়। এবং নিম গাছ যদি বাড়ির কাছে জন্মায় তাহলে বৃক্ষরা খুশি হয়। কিন্তু আসলে আমরা বর্তমান সময়ে কেউ গাছ লাগাই না, গাছের যত্ন নেই না। তবে গাছের উপকার পাইতেছে। গাছের ফল আমার ভালো লাগে, গাছের হাওয়া আমার ভালো লাগে, গাছের সব কিছু আমার ভালো লাগে। গাছ আমি লাগাইতেও চাই না, গাছের আমি যত্নও নিই না। এবং লেখক নিম গাছ গল্পের মধ্যে এই নিম গাছের উপকারিতা বর্ণনা করেছেন প্রথমে, এবং নিম গাছের যে যত্ন কেউ নেয় না সেই কথাগুলো বলেছেন। তারপরে যেটা বলেছে সেই মারাত্মক ম্যাজিক বাক্যটি হচ্ছে, নিম গাছ যখন চারিদিকে এইভাবে নিম গাছ যখন চারিদিকে আমাদেরকে কি করতেছে, উপকারে উপকারে ভাসিয়ে দিচ্ছে, ঠিক সেই নিম গাছটার যত্ন আমরা নিচ্ছি না, তাকে আমরা ভালোবাসতেছি না, তাকে আমরা আবর্জনার স্তূপের মধ্যে রেখে দিচ্ছি। ম্যাজিক বাক্য হচ্ছে, বাড়ির সুনিপুণা কর্মগুণে দক্ষ লক্ষ্মী বউটারও ঠিক এই দশা। লেখক বলেছেন, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। এই যে বাক্য, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা, এই একটা বাক্যের মধ্যে, এই একটা কথার মধ্যে এই নিম গাছ গল্পের সাথে, এই একটা কথার মধ্যে বনফুল হাজারো কথা জুড়ে দিয়েছেন। এখানেই তিনি ঝিকে মেরে বউকে শিখিয়েছেন। উপকারিতা বর্ণনা করেছেন নিম গাছে, গুণগান করেছেন নিম গাছে, এবং নিম গাছ মানুষের কাছ থেকে কি ব্যবহার পাচ্ছে সেইটা তুলে ধরেছেন। নিম গাছের হাওয়া সবাই পছন্দ করে, নিম গাছের পাতা সবাই পছন্দ করে, নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজতে ভালো লাগে, নিম গাছের উপকার নিতে ভালো লাগে। কিন্তু নিম গাছকে পরিচর্যা করতে, নিম গাছকে ভালোবাসতে, নিম গাছের যত্ন নিতে কারো ভালো লাগে। ঠিক বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার এই এক দশা, এই বাক্যের মধ্যে লেখক যেটা বুঝিতে চেয়েছেন, যেটা বুঝিয়েছেন, সেটা হচ্ছে লক্ষ্মী বউটার কাজ তাদের মানে বাড়ির সবার ভালো লাগে। লক্ষ্মী বউ রান্না করতেছে সেটা ভালো লাগে, খাবার তৈরি করতেছে ভালো লাগে, কাপড় কাচতেছে ভালো লাগে, তার সাথে সময় কাটাতে তার স্বামী ভালো লাগে, তার ভালোবাসা পাইতে ভালো লাগে। কিন্তু তাকে যত্ন করতে কেউ নেই। তার কি প্রয়োজন, তার মন কি চায়, তার দেহ কি চায়, তার শরীর কি চায়, সে কি চায়, হ্যাঁ, সে মানুষের কাছ থেকে ওই গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটি তার শ্বশুর শাশুড়ি দেবর ননদ ঝি জামাই স্বামী এদের কাছ থেকে সে কি চায় সে খবর কেউ নেয় না। সবাই তার কাজের ভাবটা নেয়, সবাই তার ভালোবাসাটা নেয়, সবাই তার কাপড় চোপড় ধোয়াটা নেয়, সবাই তার প্লেটগুলো ধুয়ে দেওয়াটা নেয়, সবাই তার অন্যান্য কাজগুলা সবার ভালো লাগে। যেমনটি ভালো লাগে ওই নিম গাছের বাতাস, নিম গাছের পাতা, নিম গাছের মাজন, নিম গাছের চর্মরোগের অপর্থ মহা ঔষধ হিসেবে ব্যবহার। কিন্তু আবর্জনার স্তূপ যে নিম গাছের গোড়ায়, এইটা পরিষ্কার করতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না। নিম গাছের একটা প্রশংসা করে একজন কবি, লেখক এই কবির ছলে আরেকজন লোকের কথা বলে। কবি যখন বলে বাহ কি সুন্দর ফুলগুলো, মনে যায় নিম গাছের কবির সাথে সে চলে যায়, কিন্তু যেতে পারে না।
কারণ কি, মাটির ভিতরে নিম গাছের শিকড়গুলো প্রবেশ করে। এইখানেও লেখো ওই ম্যাজিক বাক্যের ভিতরে আমরা দেখতে পাই বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বোকা ঠিক এক দশা, ওই সুন্দরী অথবা অসুন্দরী অথবা যেই গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা, এরও যদি কেউ প্রশংসা করে, এরও যদি একটু ভালোবাসে, একটু ভালো কথা বলে, একটু সুসম্পর্ক তৈরি করে, তখন ওই বাড়ির লক্ষ্মী বউটারও হয়তো মনে চায় যে তার সাথে চলে যায়, সে যাইতে পারে না। কেন যেতে পারে না? তার শিকড়গুলো ওই নিম গাছের মতো ছড়িয়ে গেছে। সে হয়তো এখন মা হয়ে গেছে, সে হয়তো দুইজন সন্তানের জন্ম, সে সামাজিক মর্যাদার বেড়াজালে আবদ্ধ, সে আশেপাশের পারিপার্শ্বিক অবস্থার সাথে আবদ্ধ। যদি সে এই কবির সাথে চলে যেতে চায়, কবি কল্পনাকারী অন্য কারোর সাথে চলে যেতে চায়, ওই নিম গাছকে তুলনা করে যদি আমরা চিন্তা করি, সমাজ কি তাকে বাহাবা দিবে? পথটাকে উন্মুক্ত করে দিবে? দিবে না। সমাজ এখানে সমালোচনার ঝড় বইয়ে দিবে। সমাজ এখানে তাকে নিষ্পেষিত করতে, নির্যাতিত করতে যা কিছু দরকার সকল উপাদান তৈরি করবে। কিন্তু এই বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা যে এই দুর্দশার মধ্যে আছে, সেখানে সমাজ কোনো দায়িত্ব নেবে না। এই হচ্ছে আমাদের মানব সমাজ, এই হচ্ছে আমাদের জীবন। এই বিষয়টা অল্প কয়েকটি লাইনের মধ্যে বনফুল কি যে ম্যাজিক এবং ট্র্যাজিক দেখাইছে, এটা বুঝতে না পারলে নিম গাছ গল্প বুঝা সম্ভব। তো আমরা এখন বর্তমানে আমরা এই নিম গাছ গল্পের লেখক সম্পর্কে দুই একটি কথা জানার চেষ্টা করব। আসুন আমরা কি জানার চেষ্টা করতে পারি। আমরা জানবো আজকের যে আলোচনার বিষয়, সেটা গল্পের নামটা ছিল নিম গাছ। লেখকের নাম হচ্ছে বনফুল। বনফুল আবার কারো নাম হয় নাকি? হ্যাঁ, বাংলা সাহিত্যে বনফুল হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল। সাহিত্য আমরা বলে যে সাহিত্য রচনা করে সাহিত্য আসলে সবাই রচনা করে। কারোটা অন্তরের মধ্যে থেকে যায়, কারোটা প্রকাশ পায়, কারোটা অপ্রকাশিত অবস্থায় মারা যায়। প্রত্যেকটা মানুষের জীবনই তো সাহিত্য। মানুষের আশেপাশে ঘটে যাওয়া কল্প কাহিনী গল্পই তো সাহিত্য। কবি এবং সাহিত্যিকরা এই সমাজের এই উপাদানগুলোকে তাদের নিজের মনের মাধুরী বিষয়ে উপস্থাপন করেছে, একটা সাহিত্যিক রূপ দিয়েছে। তো সাহিত্যিক হওয়ার জন্য যে বাংলা পড়তে হবে, বাংলা পড়েই যে সাহিত্যিক হতে হবে এরকম না। আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় ইংরেজি সাহিত্যে এম.এ পাশ করে বাংলা সাহিত্য রচনা করেছে। আমাদের মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্যের কবি হতে চাইছেন, সর্বশেষ তিনি বাংলা সাহিত্যের মহাকবি হয়েছেন। আমরা বনফুলের দিকে তাকানো দেখতে পাই, বনফুল একজন ডাক্তার ছিলেন। ডক্টর সে পাটনা মেডিকেল কলেজ থেকে 1927 সালে এমবি পাশ করেছিলেন এবং ডাক্তারি পেশায় তিনি কি করেছেন, মেডিকেল অফিসার পদে তার কর্মজীবন শুরু করেছেন। কিন্তু এই যে কর্মজীবন, এই যে ডাক্তারি পেশা, সেটাকে ভাসিয়ে আজকে সেটাকে ছাড়িয়ে সেটাকে ওভারকাম করে আজকে এই বনফুল বাংলা সাহিত্যিক হিসেবে বাংলা সাহিত্যের আকাশে জ্বলজ্বল করছে। এখানেও তার একটা ব্যাপক সার্থকতা আমরা দেখতে পাই। তো বনফুলের জন্ম হচ্ছে 1899 সালে 19 জুলাই। জন্ম 1899 সালে 19 জুলাই। এবার আসি জন্মস্থান। বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মণিহার গ্রামে। বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মণিহার গ্রামে। পিতার নাম ডাক্তার সত্যনারায়ণ মুখোপাধ্যায়। শিক্ষা জীবন
পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক 1918 সালে। পূর্ণিয়ার সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক 1918 সালে। হাজারীবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে আইএসসি 1920 সালে। 1927 সালে পাটনা মেডিকেল কলেজ থেকে এমএ পাশ করেন। কর্মজীবন শুরু করেন মেডিকেল অফিসার। সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ করেন 1918 সালে। শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা লিখেন। সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ করেন শনিবারের চিঠিতে 1918 সালে। ব্যঙ্গ কবিতা লিখে তার সাহিত্য মনে প্রবেশ। শনিবারের চিঠি কি, মানে শনিবার যে চিঠি লেখছে এইটা না, শিক্ষার্থী বন্ধুগণ, শনিবারের চিঠি একটা পত্রিকা। সেই পত্রিকায়, সাপ্তাহিক পত্রিকা, সেই পত্রিকায় ব্যঙ্গ কবিতা লিখে তার সাহিত্য মনে প্রবেশ। এবার আমরা আসি গল্প গ্রন্থ। বনফুলের গল্প, বনফুলের আরো গল্প, দূরবীন, তন্বী, বিন্দু বিসর্গ, অদৃশ্য লোক, অনুগামিনী, অনুগামিনী। এই গল্পগ্রন্থ আরো কিছু গল্পগ্রন্থ আছে। উপন্যাস নির্মম জঙ্গল সেও আমি অগ্নি, নির্মম জঙ্গল সেও আমি অগ্নি। আর এই নিম গাছ, এই গল্পটি বনফুলে অদৃশ্য লোক গ্রন্থের অন্তর্ভুক্ত একটা গল্প। এই গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে দেখো বিপুল বক্তব্য উপস্থাপন করে দিয়েছে। নিম গাছের বর্ণনা দিয়েছেন, এর পাতা, ছাল, বাকল, ছায়া ইত্যাদি বাহ্যিক উপকারিতা কবিতার মতো বর্ণনা করেছেন সেই গল্পের মধ্যে। কবিরাজ তার চিকিৎসার কাজে, সাধারণ মানুষ প্রত্যেক জীবনে এবং বিভিন্ন প্রয়োজনে নিম গাছকে যে ব্যবহার করে সেই ব্যবহারের কথা উল্লেখ করেছে। কিন্তু কেউ এই গাছের যত্ন নেয় না, সেই বিষয়টি সে উল্লেখ করেছে। কবি একদিন নিম গাছের গুণ ও রূপের প্রশংসা করেন। একজন কবি সে নিম গাছের গুণ এবং রূপের প্রশংসা করে। নিম গাছের ভালো লাগে ওই কবিকে এবং সে তার সঙ্গে চলে যেতে চায়, কিন্তু মাটির ভিতরে সে খুব অনেক গভীর পৌঁছে গেছে। গাছটি যেতে পারে না। আসলে গাছ তো চলতে পারে না, কাটতে পারে না, যাবে কিভাবে? এটি একটি প্রতীকী গল্প। এই গল্পের ম্যাজিক বাক্য সৃষ্টি, যেখানে লেখক তুলে দিয়েছেন সীমাহীন কথা রাখান। এবার আমরা গল্পটা সম্পর্কে একটু বলবো, মানে গল্পটা পড়ব। গল্পটা এরকম আছে আর কি। কেউ শালটা সারিয়ে নিয়ে শিলে বসছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ বা ভাজছে গরম তেলে, খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ ভবিষ্যৎ। কচি পাতাগুলো খায় অনেকে, এমনি কাঁচাই খায়, কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকারী। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি বলে, নিমের হাওয়া ভালো, থাক, কেটো না, কাটে না, কিন্তু যত্ন করে না। আবর্জনা 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 জমে এসে চায়, সান দিয়ে বাঁধিয়েও দেয় অনেকে, সে আরেক আবর্জনা। হঠাৎ একটা নতুন ধরনের লোক মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছে। ছাল তুলল না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে, সবুজ। বাহ বাহ, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি।
নিম গাছটা ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারল না। মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। তার মানে প্রথমে লেখক গল্পের মধ্যে নিম গাছের উপকারিতার কথা বলা হয়েছে। দাঁত ভালো রাখে, চর্মরোগের মহা ঔষধ, যকৃতের পক্ষে উপকারী, ডালগুলো ভেঙে দাঁতের মাজন বানায়, ছোট পাতাগুলো কচি পাতাগুলো ছিঁড়ে এমনি কাঁচাই খায়, অন্য পাতাগুলো কেউ ভেজে খায়, কেউ নিমের গোছল করে নিম পাতা দিয়ে। নিমের হাওয়া ভালো, ভিগুরা এটা গজালে খুশি হয়, বলে এটা কেটো না, কাটেও না, আবার যত্নও করে না। অনেকে আবার শখ করে চারিদিকে শান বাঁধিয়ে দেয়, ওটা আবার আরেক ধরনের আবর্জনা। তো হঠাৎ একটা অপরিচিত লোক আসলো, তিনি কবিরাজ নয়, তিনি হচ্ছেন কবি। তিনি যখন নিম গাছের প্রশংসা করল, তার কাছে মনে হলো নিম গাছ অপরূপ সৌন্দর্যের অধিকারী, একঝাঁক নক্ষত্র। নিম গাছের ফুলগুলোকে সে তুলনা করেছে একঝাঁক নক্ষত্রের সাথে। মনে হলো যেন একঝাঁক নক্ষত্র নেমে এসেছে সবুজ সাগরে। এই প্রশংসা শুনে ওই কবি ওই লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে নিম গাছে, কিন্তু নিম গাছ যেতে পারে না, কারণ এতদিনে মাটির অনেক গভীরে শিকড়গুলো ছড়িয়ে পড়েছে। এই গল্পের অন্তর্গত, এই গল্পের প্রতীকী অর্থে শেষের বাক্য, ওই ম্যাজিক বাক্যের মধ্যে সে হাজারো কথা ঢুকিয়ে দিয়েছে, হাজারো কথা পুড়ে দিয়েছে। সেই কথাগুলো হচ্ছে এই যে বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটার এক দশা, মানে লক্ষ্মী বউটার উপকার মানুষকে, লক্ষ্মী বউটার সকল কাজকর্ম মানুষের ভালো লাগে। কাদের ভালো লাগে? ওই লক্ষ্মী বউ যেই বাড়িতে বসবাস করে সেই শ্বশুর শাশুড়ি দেবর ননদ জাল তারপরে স্বামী অন্যান্য সবার ভালো লাগে, তার কাজ ভালো লাগে, কিন্তু তার যত্ন কেউ নেয় না এবং তাকে কেউ ওই ভালোবাসে না। এবং যখন অন্য কেউ যদি, এই কবির মতো কেউ যদি তার প্রশংসা করে, তার দুঃখে দুঃখিত হয়, সুখে এসে ভাগ নেয় এবং প্রশংসা করে, তাহলে ওই মেয়েটারও তো স্বাভাবিকভাবে ওই লক্ষ্মী বউটারও চলে যেতে ইচ্ছে করতে পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু সে যেতে পারে না। কেন যেতে পারে না? কারণ নিম গাছের যেমন শিকড় গভীরে পৌঁছে গেছে, লক্ষ্মী বউটার এরকম শিকড় গভীরে পৌঁছে গেছে। কেমন? আমরা কল্পনা করি, এই কথাগুলো লেখক কিন্তু বলেনি, একটা বাক্যের মধ্যে শেষ করে দিয়েছে। বাকি জিনিসগুলো আমাদের কল্পনার বিষয়, আমাদের চিন্তার বিষয়। তো লক্ষ্মী বউটা যেতে পারবে না, কেন যেতে পারবে না? লক্ষ্মী বউটা যেতে পারবে, লক্ষ্মী বউয়ের দুটো সন্তান থাকতে পারে, 3টি সন্তান থাকতে পারে। লক্ষ্মী বউটা সামাজিক দায়বদ্ধতা আছে, মানুষ সমালোচনা করবে, সমালোচনার ভয় আছে, আরও বিভিন্ন রকমের সমস্যা আছে, এই কারণে যেতে পারবে না। তবে এটাকে ওভারটেক করে অনেক লক্ষ্মী বউ চলে যায়। বর্তমান যুগে আমরা দেখতে পাই, মানুষ আধুনিক যুগে এসে এই নির্যাতন নিষ্পেষণের বিরোধী হয়ে গেছে এবং নারীরা প্রতিবাদী, এবং অনেক নারী তাদের স্বাধীনতাকে সফলতার মুখ দেখিয়েছেন। অনেকে চলে গেছেন সামাজিক সমালোচনা সব কিছু বাদ রেখে তাদের গন্তব্যে তারা স্বাধীন মতামতে, স্বাধীন চিন্তা চেতনার মধ্যে তারা চলে গেছে। এই বাক্যের কিছু শব্দার্থ আছে, যেমন সাল অর্থ বাকল, শিলে পেশা, শিল হচ্ছে একটা পাটা, এই পাটা মরিচ পেঁয়াজ রসুন আগেকার দিনে রান্না করার জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হতো, এগুলো পাটায় পিষত মানে বাটত। সেই বিষয়গুলো শিলের পাটা বলা হয়েছে। শিলের পেশা মানে ওই নিম গাছের পাতাগুলো, ওই পাতার মধ্যে পাটার কথা বলেছে। অব্যর্থ মানে অব্যর্থ হচ্ছে যা বিফল হবে না, ব্যর্থ হবে না, পাতাগুলো খায়, নিম পাতা খাওয়ার কথা বলা হয়েছে। শাল দিয়ে বাঁধানো, ইট দিয়ে চারিদিকে গোলাকারে নিম গাছের চারিদিকে বাঁধিয়ে দেওয়া, এটাকে বুঝেছে কবিরাজ। উনি গাছগাছালি ভেষজ ওষুধ ব্যবহার করতেন আগের দিনে,
আগেকার দিনে তাদেরকে কবিরাজ বলা হতো এইভাবে আর কি। তো বলাই চাঁদ মুখোপাধ্যায় তার গ্রন্থ ছিল হচ্ছে অদৃশ্য লোক, সেই অদৃশ্য লোক গ্রন্থের অন্তর্গত এই গল্পটি, নিম গাছ গল্পটি আমরা মোটামুটি ব্যাখ্যা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের ভালো লেগেছে, ভালো লাগার কথা। এখন আমরা আপনাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রেখে যাব। এই প্রশ্নগুলো আপনারা সবাই বাসায় শিখবেন। বাসায় শিখবেন বলতে এখনই শেখা হয়ে যাওয়ার কথা, কারণ আমি বলেছি যদি কেউ মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করে থাকেন তাহলে মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো আমরা দেখি এখানে অনেকগুলো প্রশ্ন আছে। কেমন? গল্পের নাম কি? লেখকের নাম কি? জন্মস্থান, পিতার নাম, শিক্ষা জীবন, কর্মজীবন, গল্পগ্রন্থ, সাহিত্যিক আত্মপ্রকাশ, উপন্যাস, মৃত্যু। নিম গাছ গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? কিসের পক্ষে নিম গাছ খুবই উপকারী? নিম গাছের পাতাগুলো কি কি কাজে ব্যবহৃত হয়? নিম গাছের ফুলকে কিসের সাথে তুলনা করা হয়েছে? গল্পটি কিসের ফলে লেখা? গল্পের ম্যাজিক বাক্য কোনটি? ম্যাজিক বাক্যটি ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। এইভাবে আমরা অনেক প্রশ্ন এখান থেকে খুঁজে পাই এবং যার উত্তর যারা তোমরা আমাকে শুনলে উত্তরগুলো তোমরা দিতে পারবে। তো সর্বশেষ আবার আজকের ক্লাস বা আজকের লেকচার নিম গাছ সম্পর্কে আবার একটু বলি। নিম গাছ গল্পটি বনফুল বলাই চাঁদ মুখোপাধ্যায়ের অদৃশ্য লোক গ্রন্থের অন্তর্গত। এখানে লেখক নিম গাছের উপকারিতা ব্যাখ্যা করার স্থলে বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বইয়ের দশা বর্ণনা করতে চেয়েছেন। অর্থাৎ ওই 1899 সাল থেকে 1979 সালের মধ্যে লেখকের জীবদ্দশায় মেয়েদের পারিবারিক অবস্থানটা কেমন ছিল সেই বিষয়টা ব্যাখ্যা করতে গিয়ে লেখক এই নিম গাছের অন্তরালে ব্যাখ্যা করেছেন আর কি। ওই সময়ের মেয়েরা সাংসারিক জীবনে কী ধরনের কাজ করতেন, কী ধরনের তাদের মর্যাদা ছিল, সেই দৃশ্যকল্প তিনি ব্যাখ্যা করেছেন এবং নিম গাছের উপকারিতার দিক তুলে ধরেছেন। অথচ নিম গাছের উপকারিতার দিক বর্ণনা করা তার মূল লক্ষ্য নয়। তো সর্বশেষ আমরা আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, ঘরে আছেন, ঘরে থাকবেন, তার পাশাপাশি লেখাপড়া করবেন, লেখাপড়া শিখে ভালো রেজাল্ট করবেন এবং করোনা যখন চলে যাবে আপনারা আবার স্কুলে চলে আসবেন। তবে মনে হয় করোনা আর যাচ্ছে না, তাই বলে কি আমরা থেমে থাকবো? থেমে থাকবো না। কলেরা এসেছে, কলেরা যায়নি। মানুষ কলেরার প্রতিষেধক আবিষ্কার করেছে, মানুষ কলেরার ট্রিটমেন্ট আবিষ্কার করেছে। এখন কলেরা আসে কিন্তু মানুষ কলেরাকে পাত্তা দেয় না। আসলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তো পৃথিবীতে মানুষকে সৃষ্টিকর্তা পাঠিয়েছে, এই মানুষকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তিনি নিয়েছেন। যার যখন মৃত্যু অবধারিত সে তখন চলে যাবে, এটাই প্রকৃতির নিয়ম। বেঁচে থাকলে দেখা আমাদের কথা হবে, মরে গেলে তো চলেই গেলাম। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে রোগমুক্ত জীবন আশা করে আজকের আলোচনা শেষের দিকে নিয়ে এসেছি আর কি। তো অনলাইন ক্লাস, অনলাইনে আসলে আপনারা বুঝতে পারতেছেন কি না লাইক এবং কমেন্ট করে জানালে আমরা উপকৃত হব এবং আরও আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা যদি আপনারা ক্লাসের অনলাইন ক্লাসগুলো দেখে আমাদের শিক্ষার্থী যারা আছো তোমরা যদি আমাদের ক্লাসগুলো দেখে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের ফেসবুক আইডিতে এবং আমরা যে ইউটিউবে দিচ্ছি সেখানে লাইক এবং কমেন্ট করে বিষয়টি প্রকাশ করতে পারো। আমরা বিষয়গুলো নজরে আসলে অবশ্যই এটা সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা আমার লেকচারটি বুঝতে পেরেছো। আবারও বলছি, আজকের লেকচারের বিষয় কী ছিল? নিম গাছ। লেখকের নাম কী ছিল? বনফুল। বনফুল
তার প্রকৃত নাম কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্ম কত সালে? 1899 সালে। 1899 সালে আর কি কেউ জন্মগ্রহণ করেছে? হ্যাঁ করেছে, কাজী নজরুল জন্মগ্রহণ করেছে, মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছে, এত লোক জন্মগ্রহণ করেছে, অনেকেই জন্মগ্রহণ করেছে। 1899 সালে তো অনেক মানুষ জন্মগ্রহণ করেছে। সবাই কি বিখ্যাত হয়েছে? না। কে বিখ্যাত হয়েছে? অনেকেই বিখ্যাত হয়েছে। তাদের মধ্যে কে আছে? আমাদের বনফুল আছে। আমরা আশা করি তোমরাও বিখ্যাত হবে, তোমরাও বনফুলকে ছাড়িয়ে যাবে। দুঃখের বিষয় হচ্ছে এখন বর্তমান যুগে সাহিত্যিকদের আবির্ভাব হচ্ছে না। আগেকার মানুষ সাহিত্যকে খুব গুরুত্ব দিত। রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে সেই 1913 সালে। বাংলাদেশ থেকে আর ভারতীয় উপমহাদেশ থেকে আর নোবেল পুরস্কার আসছে না সাহিত্যে। সেই নোবেল পুরস্কার বিজয়ী সাহিত্যিকদেরকে দেখতে চাই আমরা তোমাদের মধ্যে। তো যাই হোক, সর্বশেষ সবাইকে ধন্যবাদ, সালাম, সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।